অনাকাঙ্ক্ষিত কারণের জন্য সেই ঘটনাটি আমি কিছুদিন পর শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার দাদার কাছ থেকে। দাদা এই ঘটনাটি শুনেছিলেন তার বাবার কাছ থেকে। দাদা এই ঘটনাটি আমাকে তার বাবার ভাষায় বলেছিলেন। আমিও আপনাদের সামনে এই ঘটনাটি আমার দাদার বাবার ভাষায় উপস্থাপন করছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনার গহীনে। আমি তখন সবে নতুন বিয়ে করে তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমাদের বিয়ের ঠিক 20 দিনের মাথায় আমার বাবা মারা যান। বাবা মারা যাবার প্রায় 8-9 মাস পর থেকে আমার মধ্যে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করতে থাকি। যেমন মার আচার আচরণে অনেক পরিবর্তন আসে। হঠাৎ করেই তিনি ওপরের দিকে তাকিয়ে একা একা বিড়বিড় করে কারোর সাথে কথা বলতেন, কিন্তু কোনো কথাই আমাদের কারো বোধগম্য হতো না। এরকম নানান কিছু। শুরুতে আমি মনে করি বাবা মারা যাবার কারণে হয়তো মা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, তাই এমন আচরণ করছেন। কিন্তু আমার এই ধারণা যে সম্পূর্ণ ভুল, এটা আমার বোধগম্য হতে বেশি দিন লাগেনি। যাই হোক, একদিন একটি বড় অদ্ভুত ঘটনার সম্মুখীন হই আমাদের পরিবারের আমরা সবাই। মা আমার বাবা মারা যাবার পর নিজের ঘরে একাই ঘুমাতেন। সেদিন রাতেও যথারীতি মা রাতের খাবার খেয়ে ঘুমাতে তার ঘরে চলে যান। মা তার অভ্যেস মোতাবেক রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতেন। যাই হোক, পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মা এখনও নিজের ঘর থেকে বেরই হননি। আমি মনে করি মার শরীরটা হয়তো ভালো না, এজন্য হয়তো মা ঘর থেকে বের হচ্ছেন না। এটা ভেবে আমি চলে যাই আমাদের ক্ষেতে। 10টা নাগাদ আমি ক্ষেত থেকে বাড়িতে ফিরে এসে দেখি মা এখনও নিজের ঘর থেকে বের হননি। এমনটা তো কোনোদিন হয়নি, এত বেলা পর্যন্ত মা ঘুমান না। হঠাৎ আজ মার কি হলো? মনে মনে সব 7-5 ভাবতে ভাবতে আমি মার ঘরে দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করি, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাই না। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আমি মার ঘরের দরজায় ধাক্কা দিই। ধাক্কা দিতে আমি বুঝতে পারি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সাথে সাথেই আমি দরজায় টোকা দিতে শুরু করি, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাই না। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, এটা ভেবেছে মার আবার কিছু হলো না তো। কিছুদিন আগেই বাবা মারা গিয়েছেন, আর কোনো উপায় না পেয়ে আমি সিদ্ধান্ত নেই মার ঘরের দরজা ভেঙে ফেলব। সিদ্ধান্ত অনুযায়ী আমি আশেপাশের মানুষ একত্রিত করে মায়ের ঘরের দরজা ভেঙে ফেলি। মার ঘরের দরজা ভেঙে মার ঘরে প্রবেশ করতেই আমরা সবাই অবাক হয়ে যাই, কারণ ঘরের ভেতরে আমরা মাকে দেখতে পাই না। মা ঘরের ভেতরে ছিলেন না, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আর ঘরের থেকে একজন মানুষ বের হয়ে যাবে এমন কোনো বিকল্প রাস্তাও নেই। এটা দেখা মাত্রই আমরা সবাই মাকে খুঁজতে শুরু করি বাড়ির আশেপাশে, কিন্তু আশ্চর্যজনকভাবে মাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সেদিন আমাদের গ্রাম সহ আশেপাশের 2-3 গ্রামে মাকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু মাকে কোথাও পাওয়া যায় না। বন্ধ ঘরের ভেতর থেকে কিভাবে একজন জলজ্যান্ত মানুষ হারিয়ে যায়, এই কথাটি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এভাবে অতিবাহিত হয়ে যায় সেই দিন। পরের দিন আমরা গ্রামের সকলে মিলে আবার খুঁজতে শুরু করি, কিন্তু সেদিনও আমরা মাকে খুঁজে পাইনি। সেদিনটাও এভাবে অতিবাহিত হয়ে যায়। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, সেদিন রাতে ঘটে এক অদ্ভুত কষ্টদায়ক ঘটনা, যার অবসান ঘটে সেই রাতে। তখনও ফজরের আজান হয়নি। মাকে কোথাও খুঁজে না পাওয়ার কষ্ট তখনও আমার চোখে মুখে। এমন সময় আমি শুনতে পাই কেউ একজন আমার নাম ধরে বাড়ির উঠোন থেকে ডাকাডাকি করছে। এই শোনা মাত্রই আমি দৌড়ে বের হই দেখার জন্য যে এইভাবে এত সকালে কে ডাকাডাকি করছে। ঘর থেকে বের হওয়া মাত্রই আমি থমকে দাঁড়াই। চাঁদের আলোয় আমি দেখতে পাই মা উঠোনে বসে বসে আমাকে ডাকছে। মাকে দেখা মাত্রই আমি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। যাই হোক, এরপর মাকে আমি ঘরে নিয়ে আসি এবং জিজ্ঞেস করি, আম্মা, আপনি 2 দিন কোথায় ছিলেন? আপনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, আপনি কিভাবে বাইরে গেলেন? মা আমার এসব প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি সেদিন। শুধু এটুকুই বললেন, আমি কই ছিলাম তা তো তোদের জানার দরকার নেই। আমি যেখানেই ছিলাম ভালোই ছিলাম, আমাকে আর কোনো প্রশ্ন করবে না। মার এই কথা শুনে আমি মাকে আর কোনো প্রশ্ন করার সাহস পাইনি। বাবা মারা যাবার পর মা ছিলেন বাড়ির প্রধান, তার কথার উপরে আমার কথা বলার সাধ্য ছিল না। এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। যাই হোক, এরপর থেকে এমন অদ্ভুত ঘটনাগুলো চলমান থাকে। মাঝে মাঝে মাকে পাওয়া যেত না, সম্পূর্ণ আপনার ব্যাপার।
ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.কমের পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কমের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে জিয়াদ তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ জিয়াদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ভালো না লাগলেও আমাকে জানাবেন। আমার বিশ্বাস যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমরা ঈদের আগে আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো সেই আশাই রাখি এবং আমরা সেই আশা রেখেই চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কিছু মেসেজ পড়তে চাই এবং সেই মেসেজগুলো আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে, মেসেজ ঠিক বলবো না, আমরা কমেন্ট বললে বেটার হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে, আমাদের প্রথম ঘটনাটির নাম ছিল আজকে কালো জাদু কেটে যাওয়ার পর। এরপরে একটা অদ্ভুত ঘটনা এবং সেটা হচ্ছে যে একটা, আচ্ছা কিন্তু ম্যাক্সিমাম ঘটনা আপনারা বুঝতেই পারছেন গ্রাম কেন্দ্রিক, সুতরাং যারা গ্রামের ঘটনা ভালোবাসেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি, কারণ আজকে আর ওই অজুহাতটা চলবে না। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের স্টোরিতে। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন তা শোনার প্রয়োজন মনে করলাম না, কারণ আমি জানি আপনি সর্বদা ভালোর দলেই থাকেন। বিশেষ কারণে স্টুডিওতে যাওয়া সম্ভব হলো না। আশা করি আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। আমি ঘটনায় যাওয়ার আগে ভূত.কম নিয়ে কিছু কথা বলতে চাই। আমি 2016 সাল থেকে ভূত FM শুনি। কেন জানি না, এর সাথে আমার একটা অন্যরকম মায়া জড়িয়ে আছে। এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, প্রতি রাতে ভূত.কম না শুনলে ঘুমাতে পারি না। সত্যি কথা বলতে ভূত.কম ও রাসেল ভাইয়ের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জন্মে গেছে। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদুর কাছ থেকে শুনে সেটা। আমার দাদুর নাম বজলুর রশিদ। নিজের মতো করে লিখছি। আমি আগেই বলে নিই, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম জয়। আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের একজন ছাত্র। আমার বাসা সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায়। আমার গ্রামটা চলন বিলের মাঝে অবস্থিত। ঘটনা চলে যাওয়া যাক। পড়াশোনার জন্য গ্রামের বাইরে থাকতে হয়। বন্যার সময় পুরো বিল পানিতে ভরে ওঠে। মনে হয় চারিদিকে পানি আমাদের গ্রামকে বন্দি করে রেখেছে। আমরা বন্যার সময় ছোট নৌকা নিয়ে বিলে ঘুরতে যাই। অনেক মজা লাগে, আর যদি হয় রাতের বেলা তাহলে তো কোনো কথাই নেই। তাই এবার ভাবলাম বাড়িতে গিয়ে ছোট নৌকাটি নিয়ে বের হব। তার উপর আমাদের বাড়িতেই তো ছোট নৌকা আছে, যা আমার দাদু প্রতি রাতে নিয়ে বিলের মাছ ধরতে চায়। এসব কিছু ভাবছিলাম আর মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম। আমি আর অপেক্ষা করতে পারলাম না। পরের দিন বাড়িতে গেলাম। আমার দাদু ও দাদি আমাকে দেখে খুব খুশি হলেন। প্রতিদিনের মতো আজকেও রাতের খাবার শেষ করে দাদু নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যাবে। যদিও তিনি এখন বৃদ্ধ, তবুও তার এসব কাজে অভিজ্ঞতা বেশ ভালো। তখন আমি দাদুকে বললাম, দাদু আমাকেও নিয়ে চলো, আমিও যাব। আমি মনে মনে ভাবলাম দাদুকে মাছ ধরতে সাহায্য করা যাবে, আবার নৌকাতে বিল ঘোরা যাবে। এই কথা শোনার পর হঠাৎ করে সবার মুখ কালো হয়ে গেল। সেখানে সবাই ছিল, মা, বাবা, দাদু, দাদি। আমি কিছুটা বুঝতে পারলাম তাদের মুখে এক অজানা ভয়ের ছাপ। আমি দাদুকে কিছু বলতে যাব, এমন সময় দাদু নিজেই বলে উঠল, না, রাতে আমার সাথে কোথাও যাওয়ার দরকার নেই। এই বলে দাদু চুপ হয়ে গেল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন দাদু, আমি গেলে কি সমস্যা? তারা আমাকে কিছু বলবে না। আমি এক প্রকার জোর করে শুনতে চাইলাম। অনেক বলার পর এক প্রকার বাধ্য হয়ে বলতে শুরু করলেন, শোনো তাহলে। দাদু বলছেন, আজ থেকে 32 বছর আগে, তখন 1989 সাল হবে, বন্যার সময় তোমার বাবা অর্থাৎ
শফিকের বয়স মাত্র 7 বছর, আর তোমার এক চাচা ছিল রফিক, তার বয়স 19 বছরের কাছাকাছি। আমি প্রতিদিনের মতো সেদিনও মাছ ধরতে যাব, কিন্তু মনে মনে ভাবলাম তোমার চাচা অর্থাৎ রফিককে নিয়ে যাই, মাছ ধরতে অসুবিধা হয়, রফিক আমার সাথে গেলে একটু সুবিধা হয়, এই বলে তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই দিনের সিদ্ধান্ত ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তারপর তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, তারপর কি হলো দাদু? তিনি আবারও বলছেন, তারপর রফিককে নিয়ে নৌকায় উঠলাম। নৌকা কেন জানি না পানিতে নামছে না। আমি কিছুটা অবাক হয়ে রফিককে বললাম, তুই নিচে নেমে ঠেলা দে। তবুও নৌকা নামে না। অনেক ঠেলাঠেলির পর নৌকা পানিতে নেমে যায়। তারপর আমরা নৌকা নিয়ে রওনা হলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম প্রতিদিনের চেয়ে আজকে পানি অনেক কালো। আমি এসব ভাবতে ভাবতে বিলের মাঝখানে এসে যাই। তারপর দেখতে পেলাম চাঁদের আলোতে পুরো বিল চকচক করছে, আর দূরে কিছু লাইটের আলো দেখা যাচ্ছে। সেখানে অন্যান্য মাঝিরা মাছ ধরতে এসেছে। তখন পরিবেশটা কেমন যেন নিস্তব্ধ। আমি রফিককে বললাম, চল জাল পেতে ফেলি। দুজন মিলে জাল পেতে নৌকায় বসে আছি, এমন সময় শুনতে পেলাম একটা বিশাল মাছ পানির ভেতরে ছটফট করছে। তৎক্ষণাৎ আমি জালের দিকে লাইট ধরে দেখতে পাই একটা বিশাল মাছ ধরা পড়েছে। তখন রফিককে বললাম জালটা উঁচু করতে। রফিক জালটা উঁচু করতেই দেখি বিশাল আকৃতির এক বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটা দেখতে স্বাভাবিক ছিল। আমি কিছু না ভেবে রফিককে নিয়ে মাছটা নৌকায় তুলতে চাচ্ছি, কিন্তু তুলতে পারছি না। এমন সময় আমি লক্ষ্য করলাম আকাশটা ভীষণভাবে কালো হয়ে এসেছে। তারপর আমি রফিককে বললাম মাছ রেখে বাড়ির দিকে নৌকা চালাতে। তখন মাছ জালের সাথে রেখেই দুজন মিলে নৌকা ঠেলতে থাকি। কিছুক্ষণ যাওয়ার পর রফিক লক্ষ্য করে ওই জাল ছিঁড়ে বিশাল আকৃতির মাছ নৌকার দিকে ছুটে আসছে। আকাশের অবস্থা তখন খুব খারাপ, আবার কোথাও কোনো আলোর ছিটে ফোটা নেই, চারিদিকে শুধু অন্ধকার। তারপর যেতে যেতে একসময় নৌকাটা আর এগোচ্ছে না, পেছনেও যায় না আবার সামনেও যায় না, যেখানে ছিল সেখানেই থেমে আছে। আমি বুঝতে পারি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমি মনে মনে দোয়া দুরুদ পাঠ করতে থাকি, আর রফিককে বলি তুইও পাঠ কর। কিছুক্ষণ পর নৌকা দুলতে শুরু করে, আস্তে আস্তে আরও জোরে দুলতে শুরু করে, এমনভাবে দুলতে শুরু করে যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় করা। আর রফিক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠে। আমি লক্ষ্য করি রফিকের মুখ থেকে অনবরত রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি আল্লাহর নাম নিতে থাকলাম। তারপর অনেক দূর থেকে ফজরের আজান ভেসে আসলো। তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হতে লাগলো। আমি আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা হলাম। অবশ্যই বাড়িতে পৌঁছাতে পারলাম। ঘটনা এখানেই শেষ না, এখানে শেষ হলে হয়তো ভালো হতো। বাড়িতে সবকিছু খুলে বললাম কাল রাতে আমাদের সাথে কি ঘটেছে। তাড়াতাড়ি করে এক কবিরাজকে খবর দিতে যাই, কারণ রফিকের অবস্থা তখনও খুব খারাপ, শুধু রক্ত বমি করছে, তার শরীরে খুব জ্বর। কবিরাজকে ডেকে নিয়ে এসে সবকিছু বলি। তারপর কবিরাজ কিছু আন্দাজ করতে পারে। কিছুক্ষণ রফিককে দেখার পর বলে আমি কালকে আসব এবং সবকিছু ভালো করে দেখব। এই বলে কবিরাজ চলে যায় এবং পরের দিন কবিরাজ আসে এবং এসে যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলে কাল রাতে আমার স্বপ্নে এক বয়স্ক এবং খুব শক্তিশালী জিন এসেছিল। আমাকে বলে আমি যদি তাদের কোনো রকম সাহায্য করি তাহলে আমাকে বাঁচতে দেবে না। ওই জিনের সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। আপনাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, সেখানে আমার ওস্তাদ আছে, তার কাছে নিয়ে যান, তিনি আপনাদের সমস্যা দূর করতে পারবেন। এই বলে রফিককে পানি পড়াও একটি তাবিজ দিয়ে তিনি চলে গেলেন। সেই দিন রফিকের আর কোনো সমস্যা হলো না। এরপর দাদু কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমি দাদুকে বললাম তারপর কি হলো? দাদু বলা শুরু করলেন, আমি সেদিন ঘুম থেকে উঠে যে এমন খবর পাবো তা কল্পনা করতে পারিনি। শুনলাম সেই কবিরাজ নাকি মারা গেছেন। আমি এই খবর পেয়ে দৌড়ে কবিরাজের বাড়িতে গিয়ে দেখি তার এক অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না। এসব দেখে আমি ভয়ে বাড়িতে চলে আসি আর কাঁদতে থাকি, কারণ আমি বুঝতে পারছিলাম এসব কিভাবে হলো। কাল তো কবিরাজ বলল আমি যদি আপনাদের কোনো রকম সাহায্য করি তাহলে সেই জিন আমাকে মেরে ফেলবে। আজ তাই করলো। এবার আমার ছেলেকে বাঁচাবে কে? এই কথা ভাবতে থাকি আর কান্না করি। সেদিন রফিক আবার রক্ত বমি করেছে, আবার তার ওপর খাবার খায় না। সেদিন রাতে আমি স্বপ্ন দেখছি একটা লোক এসে আমাকে বলছে তোর ছেলে বাঁচবে না, তাকে যদি কেউ বাঁচাতে চায় সেও মরবে ওই কবিরাজের মতো। এই কথা বলে হাসতে হাসতে সে চলে যাচ্ছে। এসব কথা তো দাদিকে বলতে সে এমন কথা বলল আমি সহজভাবে নিতে পারছিলাম না। তো দাদি আমাকে বলল আমি ওই একই স্বপ্ন কাল রাতে দেখেছি। তখন আমি আর দেরি না করে সেই কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর আমাদের গ্রামের এক বয়স্ক চাচা ও রফিককে নিয়ে রওনা হই। সেই কবিরাজের কাছে রফিককে নিয়ে যাওয়াতেই কবিরাজ বলে ওঠেন এমন জিন আমি আগে কখনো দেখিনি। এই জিন অনেক শক্তিশালী, তাই
তাকে আয়ত্তে আনা আমার দ্বারা সম্ভব না। তুই আজ যা, কাল আবার আসবি, আর আমি এইদিকে সবকিছুর ব্যবস্থা করে রাখছি। এই বলে আমার হাতে একটি কাঁচের বোতল ধরিয়ে দিল এবং বলল, কোনো সমস্যা হলে এই বোতলের পানি যেন রফিকের শরীরে ছিটিয়ে দিই। তারপর আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই দেখতে পেলাম রফিক কেমন যেন করছে। সে বাড়িতে যেতে চাইছে না, দৌড়ে পেছনের দিকে যাচ্ছে। তাকে আমরা দুজনে মিলে ধরে রাখতে পারছি না। তখন কবিরাজের সেই বোতলের পানি রফিকের শরীরে ছিটাতেই সে আবার রক্ত বমি করা শুরু করলো। রফিককে ধরে কোনো রকমে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। সেদিন রাতে রফিক কোনো খাবার মুখে দিল না। এসব দেখে আমরাও খাবার খেতে পারছিলাম না। তারপর আমরা সবাই ঘুমাতে গেলাম। সেদিন রাতে আবার স্বপ্নে দেখি রফিককে কে যেন মেরে ফেলছে, রফিকের শরীর থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে। এইসব দেখে হঠাৎ ঘুম ভেঙে যায়। তারপর চিন্তা করতে করতে রফিকের রুমে গিয়ে দেখি রফিক নেই। আমরা সবাই মিলে অনেক খুঁজতে থাকি, কিন্তু ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এভাবে একসময় সকাল হয়ে আসে। কিছুক্ষণ পর শুনতে পাই রফিককে পাওয়া গেছে। যা শুনলাম তা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। তাকে নাকি বিলের মাঝে ভেসে উঠতে দেখা যায়। তারপর কিছু মানুষ তাকে পানির ওপরে তুলে আনে। এসব দেখে আমি পাগলের মতো কাঁদতে থাকি। ভাবি ছেলেটাকে বাঁচাতে পারলাম না। আমি গিয়ে দেখি সেইভাবেই মৃত্যু, যেভাবে আমি স্বপ্নে দেখেছি। তারপর সবাই মিলে তাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে কবরস্থ করি। এরপর আর কোনো সমস্যা হয় না। কিন্তু এরপর সেই কবিরাজের খোঁজ পাওয়া যায়নি। 7 দিন পর সেই কবিরাজকে বিলের মাঝে ভেসে উঠতে দেখা যায়। এসব কথা বলতে বলতে আমার দাদু কেঁদে ফেলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি, এসব ভেবো না, দোয়া করো আল্লাহ যেন রফিক চাচাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একটা বাবার সামনে ছেলে হারানো সত্যি অনেক ভয়াবহ, যা আমি দাদুকে দেখে বুঝতে পারলাম। তো এই ছিল রাসেল ভাই আমার দাদুর মুখ থেকে শোনা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রিয় লিসেনার্স, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া করি ভূত.com এভাবেই চলতে থাকুক। ভূত.com-এর সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমার কাছে আরও ঘটনা আছে নানু এবং আম্মুর সাথে ঘটে যাওয়া, আমি একদিন পাঠাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। এই বলে শরীফুল ইসলাম জয় তার ঘটনা শেষ করেছেন। পাঠিয়েছেন ঘটনাটি তারাশ, সিরাজগঞ্জ থেকে। অ্যান্ড ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য নিয়ে ঘটনা শোনার জন্য। এবং আপনারা গ্রামের ঘটনা শুনতে ভালোবাসেন। আমরা তো একটার পর একটা গ্রামের ঘটনা বলেই যাচ্ছি। আশা করছি আপনাদের শুনতে ভালো লাগছে এবং ঘটনা শুনতে শুনতে আপনারাও হারিয়ে যাচ্ছেন সেই মুহূর্তগুলোর মাঝে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। 218তম এপিসোডে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর থলে আছেন। সবাই জানেন যে রোজার একদম শেষের দিকে আমরা। সো আমি আরও একবার রিকোয়েস্ট করবো, আপনারা যারা ঘটনা এখনো পাঠাননি ঈদের জন্য তারা ঘটনা পাঠিয়ে দিন। আমরা জমজমাট একটা এপিসোড উপহার দেব। একটা স্টুডিও এপিসোড উপহার দেওয়ার ইচ্ছা আছে। সুতরাং যদি কেউ স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান সেটাও জানান আমাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর রাসেল ভাই তো বরাবরই ভালোর দলে, আলহামদুলিল্লাহ। সেই ছোটবেলা থেকেই ভূত এফএম শোনা হয়, এখনো পর্যন্ত ভূত.com-এর সাথে আছি। সেই প্রথম থেকেই ভাবতাম গল্প পাঠাবো, কিন্তু কোনোদিন সময় হয়ে ওঠেনি। আজ সাহস করে লিখতে বসে গেলাম। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, সুতরাং আমি চাই ঘটনাটা রাসেল ভাই পড়ে শোনাক। ব্যক্তিগত কিছু কারণে আমার নামটা গোপন রাখলে খুশি হব। এরপরে তিনি তার নাম বলেছেন এবং ঠিকানা দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন। তিনি বলছেন, প্রথমেই বলে রাখি ঘটনা সম্পূর্ণ সত্য এবং মাত্র 5-6 বছর আগের ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার বাসা যশোর সদর উপজেলার কোনো এক ইউনিয়নে এবং ঘটনাটি ঘটেছিল আমাদের ইউনিয়নের শেষের দিকের একটা গ্রামে। জায়গাটার নাম বরপুকুর। বরপুকুর মূলত একটি শ্মশানের নাম, লোকমুখে প্রচলিত এবং বাস্তবিক অর্থেই জায়গাটা খুবই নির্জন এবং ভয়ঙ্কর। গা ছমছমে পরিবেশ বিরাজ করে সব সময়। আমাদের এলাকা হওয়ার পরও আমরা ওইখানে গিয়েছি মাত্র 4 থেকে 5 বার, তাও আবার দিনের বেলা। এতটাই ভয়ঙ্কর জায়গা। লিসেনার্সদের বোঝার সুবিধার্থে আমি জায়গাটির বর্ণনা করছি।
অনেক বিরাট আকৃতির একটা চাষাবাদের মাঠ, যার এরিয়া পড়েছে আমাদের ইউনিয়ন এবং পার্শ্ববর্তী আরও দুটি ইউনিয়নের ভেতর। এবং এই মাঠের ভেতর দিয়ে একটি এক পে রাস্তা চলে গেছে আমাদের ইউনিয়ন থেকে অপর ইউনিয়নে, যেটা সাময়িক সময়ে পিচ হয়ে গেছে। ঘটনা ঘটার সময় এটা মাটির কাঁচা রাস্তা ছিল। এই রাস্তার এক পাশ দিয়ে মাঠের মধ্যবর্তী স্থানে কিছুটা জায়গা জুড়ে জঙ্গল ও গাছপালা আছে এবং এর ভেতরেই সেরকম বরপুকুর নামক শ্মশানটি অবস্থিত। এই শ্মশানের গা ঘেঁষে 3টি বড় পুকুর আছে, যাকে কেন্দ্র করেই এই শ্মশানের নামকরণ করা হয়েছে বরপুকুর। এবং এই পুরো জায়গাটি হচ্ছে একটি বিলের জায়গা। এখন আসি মূল ঘটনায়। সালটা 2017 কিংবা 16। প্রবল বর্ষণ এবং নদীর পানির কারণে যশোরের কিছু অঞ্চল তখন বন্যায় কবলিত। বৃষ্টির কারণে বিদ্যুৎও থাকছে না একদমই। চারিদিকে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সবকিছু মিলিয়ে এক জীর্ণ শীর্ণ পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। কার্তিক কাকা, তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি, যার কাঠ দিয়ে চেয়ার টেবিল বানাই। কাকা কাজ করতেন আমাদের মূল বাজারে, কিন্তু তার বাসা ছিল আমাদের ইউনিয়নের শেষ গ্রামে। কারেন্ট না থাকার কারণে কাঠের কাজ খুব একটা হচ্ছে না। তো কার্তিক কাকা প্রতিদিন দোকানে আসতো এবং যতটুকু সময় কারেন্ট পেত হালকা পাতলা কাজ করত এবং বসে গল্প করে সময় কাটিয়ে সন্ধ্যার পর বাসায় ফিরে যেত। এমনই একটা মেঘাচ্ছন্ন দিনে হালকা টিপ টিপ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দিনটা ছিল কি বার সঠিক মনে নেই। কার্তিক কাকা যথারীতি দোকানে গিয়েছিলেন। বরাবরের মতোই কারেন্ট নেই, কোনো কাজ নেই, বসে বসে গল্প করছেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, আশেপাশে নিচু এলাকার দিকে মাছও হচ্ছে টুকটাক ভালোই। গ্রামের লোকজন মাছও ধরছে, কম বেশি সবাই মাছ পাচ্ছে ভালো। নানা রকমের গল্প চলছে দোকানে। কার্তিক কাকাও শুনছেন এসব। কার্তিক কাকাও ভাবছেন মাছ ধরতে গেলে ভালোই হয়, এই বিষয়ে তার যথেষ্ট আগ্রহ আছে। এভাবে নানা কিছু ভাবতে ভাবতে গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বৃষ্টি তবুও থামে না। ক্রমশ আকাশ কালো হয়ে বৃষ্টি বাড়তে লাগলো। সন্ধ্যার কিছু সময় পর বৃষ্টি কমে গিয়ে কিছুটা শান্ত পরিবেশ তৈরি হলো। সুযোগ বুঝে কার্তিক কাকা তার সাইকেল নিয়ে বাসার দিকে রওনা হলো এবং চলতি পথে ভাবতে থাকলো, যেহেতু আজ কিছুদিন যাবৎ কোনো কাজকাম নেই, ইনকামও একেবারে হচ্ছে না, গ্রাম এলাকার লোকজন সবাই মাছ ধরছে, তাহলে আমিও যাব, কিছু মাছও হবে, অনেকদিন পর পুরনো শখটা মেটানোও যাবে। যে ভাবা সেই কাজ। বাসায় গিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে আনুমানিক 9:30টার দিকে ঠেলা জাল, টর্চ লাইট আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। আমি আগে যে বড় পুকুর নামক শ্মশানটার কথা বলে রেখেছিলাম, ওই মাঠের নিকটবর্তী গ্রামটাই হচ্ছে কার্তিক কাকার গ্রাম। এবং তিনি ওই মাঠের বিলের অংশেই যাচ্ছেন, কারণ বিলের অংশটা একটু নিচু, পানি জমে থাকার কারণে সেখানে মাছ বেশি পাওয়া যায়। বিলের ওই জায়গা জুড়ে সেই বড় পুকুর নামক শ্মশান। যদিও কার্তিক কাকা নিজেও জানতেন জায়গাটা মোটেও ভালো নয়, কিন্তু তিনি অনেক সাহসী মানুষ ছিলেন এবং সনাতন ধর্মাবলম্বী হওয়ায় শ্মশানটা তার কাছে সাধারণ মানুষের তুলনায় একটু কমই ভয়ের কারণ ছিল। তো তিনি এমন কিছু চিন্তা করতে করতেই গ্রামের সেই এক পেয়ে মেঠো কাদা রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলেন। মনের মধ্যে যদিও ভয় কাজ করছে, কিন্তু তিনি মূলত আবেগ এবং লোভের বশবর্তী হয়েই সেখানে গিয়েছিলেন। একটা সময় তিনি সেই শ্মশানের মুখে গিয়ে পৌঁছালেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। এক অন্যরকম ভয়ের পরিবেশ। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা লিখতে গিয়ে জায়গাটার কথা কল্পনা করে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। জায়গাটা এত নির্জন, এখনো পর্যন্ত ওই শ্মশানের নিকটবর্তী গ্রাম থেকে 1/2 কিলোমিটার এবং অপর সাইড থেকে 2-3 কিলোমিটারের ভেতর কোনো বসত বাড়ি নেই। এতটাই নির্জন জায়গা। তো আর সবকিছু উপেক্ষা করে তিনি শ্মশানের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করতেই তার শরীরটা ঠান্ডা হয়ে ভারী হয়ে আসে। প্রবেশ করার পর বাম পাশে সেই 3টি পুকুর এবং বেশ খানিকটা দূরে ডান পাশে লাশ পোড়ানো চিতেখোলা, আর ঠিক সামনের বরাবর একটি মাঝারি আকৃতির বট গাছ। এছাড়া শ্মশানের ভেতর সব বড় বড় গাছ আর ঘুটঘুটে অন্ধকার। থেকে থেকে বিদ্যুৎ চমকানোর আলোতে শ্মশানের ভেতরটা আবছা আবছা দেখা যাচ্ছে। কার্তিক কাকা 7-5 চিন্তা না করে সাইকেলটা বট গাছের সাথে রেখে জালটা হাতে করে সাথে একটা থলি টাইপের ব্যাগ নিয়ে টর্চের আলো মারতে মারতে সামনের দিকে এগোতে লাগলেন। যদিও ভয় ভয় করছে, তারপরও তিনি গাছপালার ভেতর দিয়ে বিলের পানির কিনারে এসে দাঁড়ালেন, একটা শ্মশানের মূল ফটক থেকে 100 হাত মতো ভেতরে।
এটাও শ্মশানের ভেতরে, কিন্তু ওই গাছপালাগুলো থেকে বাইরে ফাঁকা জায়গাতে এখানে অন্ধকারটা কিছুটা কম, মোটামুটি দেখা যাচ্ছে। তো কার্তিক কাকা এবার থলি আর লাইটটা কিনারে জুতার ওপরে রেখে লুঙ্গি গুছিয়ে জালটা নিয়ে সাহস করে পানিতে নেমে পড়লেন। বিলে হাঁটু সমান পানি, তার ভেতরে জাল ঠেলতে লাগলেন। কিছুক্ষণ ঠেলার পর জাল উঠিয়ে দেখলেন ভালোই মাছ পেয়েছেন। তিনি কিনারে আসলেন, জাল থেকে মাছগুলো ছাড়িয়ে রাখলেন থলিতে। এভাবে আরো 2-1 বার জাল টানলেন, ভালোই মাছ পেলেন। মাছ পাওয়ার আনন্দে তিনি ভয়ের কথা একেবারে ভুলেই গেলেন। সমস্যাটা শুরু হয় এরপর। তিনি যখন পুনরায় জাল ঠেলতে শুরু করলেন, কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। তার মনে হচ্ছে যে চতুর্থবার চারপাশ থেকে নাকি সুরে চাপা কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা তার খুব কাছেই হচ্ছে, কিন্তু খুব আস্তে। তিনি কিছুটা ঘাবড়ে গেলেন এবং হঠাৎ করে এই শব্দটা শোনার কারণে এক প্রকার শকড হয়ে গেলেন। তিনি কোমর বাঁকা করা থেকে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। শুনতে পেলেন যে শব্দটা আস্তে আস্তে মিলিয়ে গেল। তিনি এটা মনের ভুল ভেবে পুনরায় জাল ঠেলতে শুরু করলেন। কিছু সময় পর তিনি পানিতে স্যাঁত স্যাঁত আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটা এমন যে অনেকগুলো কুকুর যদি একসাথে পানি খায় তাহলে যেমন শোনাবে, ঠিক ওই রকম। কার্তিক কাকা এভাবে বলে গেছেন, আমার মনে হলো অনেকগুলো কুকুর কিনারে দাঁড়িয়ে পানি খাচ্ছে, কিন্তু আমি কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী দেখতে পাচ্ছি না, শুধু শব্দ শুনতে পাচ্ছি। আবার কেমন থপথপ আওয়াজ, মাছ ঝাপটা দেওয়ার আওয়াজ, আবার কাঁচা মাছ বটি দিয়ে আঁশ ছাড়ালে যেমন শব্দ হয়, এই জাতীয় আওয়াজ আসছে কিনার থেকে। তিনি কিনার থেকে 8-10 হাত দূরে শুনতে পাচ্ছেন সবকিছু, কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না। তিনি এক প্রকার টেনশনে পড়ে গেলেন, কি হচ্ছে তার সাথে। এমন সময় হঠাৎ মনে হলো পানিতে কেউ লাফ দিল। পানিতে একটা জোরে আওয়াজ হলো, মানুষ পুকুরে লাফ দিলে যেমন আওয়াজ হয় ওই রকম, কিন্তু পানি তো মাত্র হাঁটু সমান। কার্তিক কাকা ভয়ে পানি থেকে 2 পা সামনে এগিয়ে গেলেন, কারণ শব্দটা ছিল তার পেছন থেকে। সঙ্গে সঙ্গে কার্তিক কাকা পেছনে ঘুরে তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। এমনকি পানিতে তার নিজের নড়াচড়ার কারণে তৈরি হওয়া ছাড়া তেমন কোনো বড় স্রোত বা অন্য কোনো কিছুও নেই। সবকিছুই খুব স্বাভাবিক। তো এবার তিনি বুঝতে পারলেন যে তার সাথে খারাপ কিছু হচ্ছে। তিনি সময় নষ্ট না করে দ্রুত পানি থেকে উঠে আসলেন এবং জালে যেহেতু একটা মাছ ছিল সেটা নিয়ে যখনই থলির ভিতরে রাখতে যাবেন তখনই ঘটল আসল ঘটনা। তিনি দেখলেন থলিতে একটা মাছও নেই, থলি একদম খালি। কিন্তু তিনি শেষবারও যখন মাছ রেখে গেছেন তখনও হাফ থলি মাছ ছিল, আর থলি থেকে মাছ পড়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ তিনি থলির মুখে একটা প্যাঁচ দিয়ে রেখেছিলেন। থলির মুখে সেই প্যাঁচটা ঠিকই আছে, কিন্তু ভেতরে কোনো মাছ নেই। সাথে সাথে তিনি বুঝতে পারলেন যে খুব খারাপ কিছুর একটা কবলে পড়েছেন তিনি, কারণ জায়গাটা সম্পর্কে অনেক কিছু তিনি নিজেও জানতেন। তিনি আর কিছু চিন্তা না করে যখনই জুতোটা পরে জাল আর থলি হাতে নিয়ে সামনের দিকে শ্মশানের বাগানটার দিকে পা বাড়িয়েছেন। লাইট জ্বালান নাই তখনও, জ্বালাবেন এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, কিরে মাছ ধরবি না? তার সমস্ত শরীর ঝাড়া মেরে ওঠে, তার প্রতিটা পশম দাঁড়িয়ে যায়। তিনি ভয়ে ভয়ে পেছনের দিকে তাকিয়ে যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সেই আবছা চাঁদের আলোয়, বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি স্পষ্ট দেখতে পান যে তার থেকে 10-12 হাত দূরে পানির ভেতরে তিনি নিজে দাঁড়িয়ে আছেন, কিন্তু আকৃতি তার থেকে অনেকটা বড় এবং দেখতে একদম কুচকুচে কালো। তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে রক্ত পানি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু তিনি কোনোভাবেই ওই অবয়বটার দিক থেকে চোখ ফেরাতে পারছেন না, আবার অজ্ঞান হচ্ছেন না। পরক্ষণে অবয়বটা তার দিকে তাকিয়ে কুৎসিতভাবে একটা হাসি দিয়ে মুহূর্তের মধ্যে চিতাখোলার ওপরে গিয়ে বসে পড়ে এবং চিতাখোলাটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে, আর সেই সাথে অবয়বটা বিভৎস শব্দ করতে শুরু করে। এটা দেখার পর তিনি আর সহ্য করতে পারেন না। জুতো, জাল, থলি ফেলে তিনি ওইখান থেকে ছুটে দৌড় দেন এবং কিভাবে যে উনি শ্মশানের বাগানটা পার হয়ে বটগাছের গোড়া থেকে নিজের সাইকেলটা নিয়ে শ্মশানের ফটকের বাইরে এসে হোঁচট খেয়ে পড়েছেন উনি তা নিজেও বলতে পারবেন না। তিনি তাড়াতাড়ি করে উঠোনে এসে পড়েন এবং দেখেন যে শ্মশানের গাছগুলো সব বাতাসে এদিক ওদিক দুলছে, মনে হচ্ছে যেন ঝড় উঠে গেছে। এর ভেতর আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওনার লাইটটা উনি ফেলেন নাই, লাইটটা হাতেই ছিল। লাইটটা জ্বালিয়ে সাইকেল নিয়ে কাদা রাস্তায় ফাঁকা মাঠের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব সাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হলেন। একটা সময় কার্তিক কাকা তার বাসার পাশে এসে স্ত্রীর নাম ধরে জোরে জোরে ডাক দিয়ে সাইকেল সহ মাটিতে পড়ে যান। কার্তিক কাকার গলা শুনতে পেয়ে তার স্ত্রী ও পাশের বাসার 2-1 জন দ্রুত ঘরের বাইরে এসে দেখেন কাকা কাদা মাটিতে গড়াগড়ি করছেন। তাড়াতাড়ি তার স্ত্রী এবং সকলে মিলে তাকে কাদা থেকে উঠিয়ে দরজার মুখে বসালো,
কিন্তু তিনি এতটাই কাঁপছেন যে কোনো কথাই বলতে পারছেন না। আর তার চোখে কেমন ভয়ের ছাপ। তার স্ত্রী তাকে গোসল করিয়ে রুমে নিয়ে গিয়ে কাঁথা দিয়ে শুইয়ে দিল, হাত পা মালিশ করতে লাগলো। অনেকটা সময় যাওয়ার পর কার্তিক কাকা কিছুটা স্বাভাবিক হলো। তখন সে তার স্ত্রীকে ডাক দিয়ে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলল। সেই রাতে তিনি প্রচণ্ড জ্বরে পড়েন এবং সকালে উঠে দেখা যায় তিনি মারা গেছেন। আর মারা যাওয়ার পরও তার চোখে সেই ভয়ের ছাপ স্পষ্ট ছিল। পরবর্তীতে ঘটনাটা এলাকায় জানাজানি হলে তার স্ত্রীর মুখ থেকে এভাবে ঘটনার বর্ণনা পাওয়া যায়। ঘটনাটা সম্পূর্ণ সত্য। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। লেখার ভেতরে অনিচ্ছাকৃত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, আর ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার জন্য সবাই দোয়া করবেন। ভূত.com দীর্ঘজীবী হোক এই কামনা করি। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আসলেই খুবই চমৎকার একটা ঘটনা। এবং আমরা দুটো ঘটনা পরপর শুনলাম। দুটো ঘটনাই বেশ কষ্টের, কারণ দুটো ঘটনার যে সমাপ্তি, সেই সমাপ্তিটা হয় একটা কষ্টের মধ্য দিয়ে। সো আমি বলবো যারা শুনছেন তারা নিশ্চয়ই সেটা উপলব্ধিও করতে পেরেছেন। তো আমি শুধুমাত্র এইটুকুই বলতে চাই যে যারা ঘটনাটি শুনলেন, বিশ্বাস করেন বা না করেন, এই ঘটনাটি যিনি লিখছেন বা যার সাথে এটা ঘটেছে তার জন্য এটা খুবই হৃদয় বিদারক। আমি তার প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং আশা করছি আপনাদের কাছ থেকেও এরকম অসংখ্য ঘটনা আমরা পাবো। সবগুলো ঘটনা একটু মাছ ধরা রিলেটেড হয়ে যাচ্ছে এবং মাছ ধরা রিলেটেড ঘটনাগুলো পড়তে এবং শুনতে ভালোই লাগছে। আমার নিজেরও কেমন এর ভেতরে একটা শিহরণ তৈরি হচ্ছে। সেটা রাত তো অনেক, দেখা যাক কি হয়। আমরা পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর চলছে ভূত.com, আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আমরা শুনছি এবং আশা করছি যে আপনারা এখনও পর্যন্ত আমাদের সাথে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে সরাসরি ঘটনায় চলে যেতে চাই, আরও একটা ঘটনায়। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার 218তম এপিসোডে আমি সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল আছি আপনাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.voot.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেল rjrussellvoot.com। আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকুন, জেনে নিন কখন কোথায় আমরা আছি এবং অবশ্যই অবশ্যই রাত 11:59 শুক্রবার স্বাধীন মিউজিক অ্যাপে হাজির হতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন এবং ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না। মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং মোহাম্মদ মানিক হোসেন লিখছি রাজশাহী জেলার বাগমারা থানার গোবিন্দপাড়া করখণ্ড গ্রাম থেকে। আমরা ভূত.com-এর নিয়মিত শ্রোতা। এই ঘটনাটি সিলেক্টেড হলে আমরা আবারও ঘটনা পাঠাবো। ঘটনাটি সিলেক্টেড হোক বা না হোক আমাকে জানাবেন প্লিজ। এটি আমার প্রথম ঘটনা। আমি মানিক হোসেন। 21/9/2022 আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তারপর নানাকে ভূত.com-এর কথা বলি। নানা ঘটনা বলতে চাইলেন না। আমি অনেক বোঝানোর পরে বলতে রাজি হলেন। ঘটনাটি ঘটে 1980 বা 1982 সালের দিকে। তারপর নানা বলতে লাগলেন, আমি তখন ব্যবসা করতাম নওগাঁ জেলার রানীনগর থানায়, পানের ব্যবসা করতাম। আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। হঠাৎ করে আমার গ্রামের চাচাতো ভাই কামাল আমার বাসায়। আমি চমকে উঠে বললাম, কামাল তুই এখানে? কামাল তখন চুপ করে থাকলো। তারপর সে আমাকে বলতে লাগলো যে, ভাই তোকে আমি কি করে বলবো, আজ ভোরে তোর ভাই কাদের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আমি চমকে উঠে বললাম, এগুলো কি বলছিস ভাই? কামাল বলল, এটাই সত্যি। আমি তখন ওর কথাতে বিশ্বাস করলাম। যেভাবে হোক আমার তখন দুঃখের শেষ নেই। আমার ভাই কাদের গলায় ফাঁস নিয়ে মারা গেছে। আমি এত কষ্টের পরেও কামালকে বললাম, ভাই তুই তো সেই ভোরে খেয়ে এসেছিস, এখন তো দুপুর প্রায় 3টা বাজে, কিছু খেয়ে নে। কামাল খেতে লাগলো। কামাল বলল, তুই কিছু খেয়ে নে। আমি বললাম,
একটু আগে খেয়েছি। তারপর বিকেল 4টাতে আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমরা আত্রাই থানাতে পৌঁছালাম। তারপর সেখান থেকে আমরা বাগমারা থানার একটি গ্রাম ভবানীগঞ্জে আসলাম। আর আমাদের বাড়ি বেশি দূরে নয়। আমরা তখন ভাবলাম যে রাস্তার ভেতর দিয়ে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা জঙ্গল দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। যে ভাবা সেই কাজ। তারপর সেখান থেকে রওনা দিলাম। যাওয়ার পথে একটি বড় জঙ্গল পড়ল। সেখানে আমরা দেখলাম জঙ্গলে অনেক মানুষ একসাথে একটি মানুষকে খাটলিতে রেখে দিয়ে যাচ্ছে। আমি বললাম কামালকে, ওদিকে যাওয়ার সময় নেই। কামাল বলল, ভাই একবার দেখলে হতো না? কামালের এরকম কথা শুনে আমরা ভয়ে ভয়ে সেখানে গেলাম। তারপর আমরা দেখতে পেলাম একটি খাটলিতে লাশ শোয়ানো আছে। কামাল সেখানে গিয়ে দেখে আসলো। সে চমকে উঠে বলল, ভাই তোমার ভাই কাদের এখানে কিভাবে আসলো? আমি বললাম যে, পাগল হয়ে গেছিস, আমার ভাই এখানে আসবে কিভাবে? তখন আমি নিজে গিয়ে দেখতে লাগলাম। আমি তখন যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ভাই কাদের সেখানে শুয়ে আছে। ভাইয়ের চেহারা ভালো ছিল, চুল ছিল খাড়া খাড়া, চোখ দিয়ে মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। এক নজরে দেখলাম চোখ লাল টকটক করছে। মনে হয় আমাকে সে খুবলে খুবলে খাবে। মুখ পড়া হাসি, আর সেখানে থাকতে পারলাম না। সেখান থেকে ভয়ে চিৎকার দিয়ে চলে আসলাম। তারপর কামাল বলল, ভাই এখান থেকে তাড়াতাড়ি চলো, কারণ আমরা এখানে খুব খারাপ কিছুর মধ্যে পড়েছি। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। সেই সময় হঠাৎ করে একটি আওয়াজ ভেসে আসলো, ইসহাক আমাকে তুই নিয়ে যা। এই আওয়াজ শুনে আমি ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসলাম। আসার পথে আর কোনো সমস্যা হয়নি। আমরা বাড়িতে এসে দেখলাম সবাই হতভম্ব হয়ে বসে আছে। আমি তখন আমার মার গলা ধরে কেঁদে ফেললাম। আমার মাকে বললাম যে ভাইয়ের কি হয়েছিল। মা আমাকে কিছুই বলল না, শুধু কেঁদে যাচ্ছে। আমি বললাম, মা ভাই কোথায়? তখন মা বলল, তোর ভাইকে তো মাটি দেওয়া হয়ে গেছে সোনা। আমি তখন আরো কষ্ট পেলাম যে ভাইকে এক নজর দেখাও হলো না। তারপর আমরা সারা রাত জেগেছিলাম। হঠাৎ করে বাইরের বারান্দা থেকে আওয়াজ আসলো, যেন টিন ভেঙে চুরমার হয়ে যাবে, এবং ভয়ঙ্কর আওয়াজে কেউ বলতে লাগলো, ইসহাক ইসহাক, আরে ও ইসহাক আমাকে নিয়ে যা। আমরা প্রথমে ভাবলাম যে মানুষ মারা গেলে এরকম হতেই পারে, কিন্তু টিনের চালের আওয়াজ হবে কেন? তারপরেও আমি বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বাইরে যেতে দেননি। আমিও বাইরে সেদিন যাইনি। সেদিন সে রাত্রিটা সেভাবেই কেটে গেল। তারপর কয়েকদিন সবাই কষ্টের ভেতর ছিল। তারপর যেভাবে হোক দিনকাল ভালোই চলছিল। কয়েকদিন পর রাতের বেলা খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে রাত 12টার সময় সেই পরিচিত আওয়াজ বাইরে থেকে কেউ বলতে লাগলো, সেই একই কণ্ঠস্বরে, ইসহাক ইসহাক, আরে ও ইসহাক। এরকম শুনে আমার অন্তরের ভেতর ভয় অনুভব করলাম। এরপর প্রায় রাতে এরকম ঘটনা ঘটতে শুরু করলো। আমি বাধ্য হয়ে আমার বড় মাকে সবকিছু খুলে বললাম, কিন্তু আমার আর কামালের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটি বলিনি, কারণ তাহলে বড় মা বড় কিছু ভেবে বসবেন। তবে আমার মাকে কিছু বলিনি, কারণ আমার মা চিন্তা করবেন। বড় মা বলল, আমার ধারণা আমার বাবার থেকে শুনেছিলাম যে যারা গলাতে ফাঁক কবরস্থানের দিকে চলে গেল। তারপর আমি বাড়িতে ফিরে আসলাম। এমন সময় হঠাৎ করে বাতাস উঠল, গাছপালা সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তারপর বাড়ির কাছে আসার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার মায়ের কাছ থেকে শোনা, আমার মা বলল, আমি তখন টয়লেট থেকে বের হয়েছি, আমি দেখলাম তুই বারান্দায় জ্ঞান হারিয়ে পড়েছিলি। আমি তখন তোর জ্ঞান ফেরালাম, তারপর তোকে সুস্থ করলাম। এরপর আমার গ্রামের একটা আলেমকে খবর দেওয়া হয়। আমার চাচাতো ভাই কামাল তাকে খবর দেন। তারপর আলেম সাহেব আমাকে ঝাড়ফুঁক করেন প্রায় 15 দিন। এরপর ধীরে ধীরে সুস্থ হই। এই বলে নানা তার ঘটনা শেষ করলেন। রাসেল ভাই, এই ঘটনাটি পুরোপুরি সত্য ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে তো বেশ ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে তাহলেই নিজেকে ধন্য মনে করব। আপনারাও ঘটনা পাঠান। আপনাদের ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠাতে হবে। আমি অধীর অপেক্ষায় আছি আপনাদের ঘটনার, কারণ সামনে ঈদ, আমাদের প্রচুর ঘটনা চাই। সুতরাং ঘটনা পাঠিয়ে দিন যত দ্রুত সম্ভব। আমরা ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে, একইভাবে আনন্দ দেবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 218তম এপিসোডে। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। স্বাধীন মিউজিক অ্যাপে একটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি 5 স্টার রেটিং দিয়ে উপহার পেয়ে যেতে পারেন। অ্যান্ড দ্য অফার ইজ রিয়েল গুড। 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন। সো আমার মনে হয় যে এখনই ট্রাই করে দেখতে পারেন। আমরা কথা না বাড়িয়ে পর সরাসরি ঘটনায় চলে যাবো। এইবার আমরা একটা অডিও ক্লিপে যেতে চাই। আশা করছি গত কয়েক সপ্তাহ ধরে অডিও ক্লিপ খুব ভালো হচ্ছে। আশা করছি এই সপ্তাহেরগুলো আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা অডিও ক্লিপে যাচ্ছি, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আপনার টিমের প্রত্যেকটা মেম্বার ভালো আছে। আপনাকে এবং আপনার সকল লিসেনার্সকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমার ঘটনাগুলো আসলে নির্দিষ্ট কোনো একটা ঘটনা নিয়ে না, আমি কিছু জিনিস অনুভব করেছি, কিছু জিনিস চোখে দেখেছি, এমন জিনিসগুলো নিয়ে আমার ঘটনাগুলো ঘটেছে। তো আমার ঘটনাগুলো শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমি ক্লাস 2 থেকেই ভূত এফএম শুনি। আসলে আমার ভাইয়া এবং আমি শুনতাম। আর আমি এইচএসসি দিয়েছি 2022 সালে, অর্থাৎ আমি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট। এই এতগুলো বছর ধরে আমি ভূত এফএম, ভূত.com এগুলো শুনে আসছি এবং এখনো শুনছি। আর আমার আসলে ভূত এফএম শোনার পর থেকে প্যারানর্মাল জিনিসের প্রতি খুব বেশি আমি আকৃষ্ট হয়ে গেছি, যে এগুলোর প্রতি আমি খুব বেশি অ্যাডিক্টেড। তো এটাই ছিল। ইনশাল্লাহ আমি এটাই চাই যে ভূত.com যেন আরো অনেকগুলো বছরে পদার্পণ করতে পারে এবং আমি যেন আপনাদের সাথে থাকতেই পারি। তো আমার প্রথম ঘটনাটা আমি শুরু করছি। আমি জানি না আমি কতটা কথা গুছিয়ে বলতে পারি, তবে চেষ্টা করব ঘটনাগুলো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আমার প্রথম ঘটনা শুরু এরকম যে আমি তখন মাত্র স্কুলে ভর্তি হয়েছি। আমাদের বাসাটা ছিল একতলা, মানে একটা ফ্লোরে ছিল। তো খুব বেশি লোডশেডিং হতো তখন। আম্মু লোডশেডিং হলে আমি আর আম্মু বারান্দায় গিয়ে গাড়ি গুনতাম। এক পাশ থেকে আম্মু গুনতো, আরেক পাশ থেকে আমি গুনতাম। তো ওই দিনও আমরা দুজন গাড়ি গুনছিলাম। আমি ডান পাশ থেকে গাড়ি গুনছিলাম, বাম পাশ থেকে আম্মু গুনছিল। তো আমার হাতের ডান পাশে ছিল আমাদের বারান্দার মধ্যে একটা মিটশেপ ছিল, সেটা আমার হাতের ডান পাশে। তো হঠাৎ করে আমি ডান দিক থেকে গাড়ি গুনতে গুনতে মিটশেপের দিকে যখন আমার চোখ যায়, তো যেটা দেখি যে কোনো একটা মেয়ের অবয়ব সে আমার দিকে উকি মেরে তাকিয়ে আছে। তো জিনিসটা ঠিক এরকম যে কেউ যদি দরজা আড়াল থেকে এভাবে যদি মাথা বের করে উকি মারে যেমন লাগে ঠিক সেরকম, এবং তার চুলগুলো ফ্লোরের মধ্যে ছড়িয়ে আছে। তো পুরো জিনিসটা হচ্ছে একটা ছায়ার মতো। আমি ছায়াটা দেখে বুঝতে পারছি যে এটা একটা মেয়ে। পুরো ব্যাপারটা এরকম। আর ওটার আর কোনো কিছু বোঝা যাচ্ছিল না। তো আমি প্রায় 30-40 সেকেন্ড ওটার দিকে তাকিয়েছিলাম, এই ভেবে যে এটা আসলে কি জিনিস। আমি কিউরিওসিটি থেকে তাকিয়েছিলাম। আমার তখন মুহূর্তে ভয় জিনিসটা কি তখনও ঢুকে নেই। তো আমি যখন অনেকক্ষণ তাকানোর পরে আমি হঠাৎ করে ভালোভাবে খেয়াল করি যে ওটার ফেসের মধ্যে দুটো লাল লাল জল করছে বলবো না, বাট লাল লাল উজ্জ্বল রঙের দুটো বলের মতো, যেটাকে চোখ বলতে পারি, বাট ওটার মধ্যে চোখে কোনো মনি ছিল না। মানে কেন জানি খুব ভয় লাগে, মনে হয় যে রুমের মধ্যে আমি ছাড়া অন্য কেউ আছে। তো আমি এই জন্য রাত্রে ঘুমানোর সময় কি আমি ড্রিম লাইট দিতে পারি না, কারণ ওগুলোর এতগুলো কালার ভ্যারিয়েশনের কারণে আমার কাছে কালারগুলো, মানে লাল নীল এই কালারগুলো আমার কাছে ভয় লাগে। তো আমি বাথরুমের লাইট জ্বালিয়ে বাথরুমের দরজাটা খোলা রেখে ঘুমাই। তো ওই দিনও আমি মোবাইল টিপছিলাম রাত্রেবেলা ঠিক 1টা-2টার দিকে। আমার এটা বদ অভ্যাস, আমি ঘুমাতে যাই হচ্ছে যে 4টার দিকে এরকম। তো হঠাৎ করে আমার মাথার কাছে আমার জানালা ছিল। তো আমি মোবাইল টিপছি হঠাৎ করে বাম দিকে তাকাই। বাম দিকে দেখি যে কিছু কালো ধোয়ার মতো জমাট বেড়ে আছে, আর সেটা হচ্ছে যে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত এই জমাট ধোয়া হয়ে আছে। তো জিনিসটা হচ্ছে যে অবয়বের মতো বা এরকম কিছুই না, এটা হচ্ছে যে মানে দানব আকৃতির কিছু একটা, জাস্ট ধোয়ার মতো কালো ধোয়া, একদম গুমোট কালো ধোয়াটা একদম ফ্লোর থেকে সিলিং পর্যন্ত জমাট হয়ে আছে একদম। তো এটাও আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, যেহেতু আমার মানে হঠাৎ এরকম কিছু দেখলে আমার কিউরিওসিটিটা হয় যে এটা আসলে কি জিনিস, এই জন্য আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি। জাস্ট আমার মাথায় আসলো যে না, এটা স্বাভাবিক কিছু হবে না, এটা প্যারানর্মাল কিছুর সাথে সাথে আমার মুখ দিয়ে আমার আওয়াজ হচ্ছে না, বাট আমার হাতে যেহেতু মোবাইল ছিল আমি সাথে সাথে আম্মুকে কল করি এই রুম থেকে ওই রুমে। আম্মু আসার পরে হচ্ছে যে মানে আর কোনো কিছুই ছিল না, আমার কোনো আর প্রবলেমও ছিল না। এরপরে আম্মুর সাথে রাত্রেবেলা থাকি। এরপরের দিন সকালবেলা আমি আমার রুমে দুটো পাখি আছে। তো খাঁচার মধ্যে ওদেরকে সবসময় যে পানি দিই, পানির বলটা একটু বড় করে দিই, কারণ ওদের যখন গোসল করতে ইচ্ছা করে তখন ওরা বলটার মধ্যে বসে গোসল করে। দ্যাটস ওয়াই এটার জন্য একটা বড় একটা বোল রাখছি আমি।
ওখানে পানি দিয়ে রেখে এটা পানিও খায়, গোসলও করে। তো আমি সকালবেলা উঠে পাখির খাঁচার কাছে গেলাম, গিয়ে দেখি যে পানির বোলের মধ্যে রক্ত জমে আছে। রক্ত মানে এত হিউজ রক্ত বলার বাইরে, যে আমি প্রথমে ভেবেছি যে আমার মাথায় প্রথমে যেটা আসছে যে আমার পাখিরা মারামারি করছে কিনা বা কোনো কারণে পাখি ইনজিওর হয়েছে কিনা। তো আমি ওদেরকে ভালোভাবে চেক করি যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, ওরা আলহামদুলিল্লাহ সব সুস্থ ছিল, কোনো সমস্যা হয় নাই। আর রক্তটা এত বেশি ছিল যে একটা পাখিকে যদি আপনি জবাইও করেন তাহলে এতগুলো রক্ত বের হবে না, মানে এত বেশি রক্ত ছিল। এবং রক্তগুলো অনেকক্ষণ ধরে ছিল, আর রক্তগুলো পানির নিচে থিতিয়ে গেছিল, মানে একটু পিণ্ড পিণ্ড হয়েছিল আর কি, রক্তপিণ্ড। তো এই অবস্থা। এরপরে হচ্ছে যে মানে আমি অনেক চিন্তা করলাম যে আসলে রক্তগুলো কি কোনোভাবে আসার চান্স আছে। আমার রুমের জানলাটাও বন্ধ ছিল যে বাড়ি থেকে কোনো কিছু এসে কোনো সমস্যা হবে না। তারপর ইঁদুর বা খাঁচার মধ্যে ঢোকার কোনো চান্স নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খাঁচাটা আমি রাতে ঘুমানোর সময় সবসময় ঢেকে দিই, কাপড় দিয়ে ঢেকে দিই, যার কারণে কোনোভাবেই হচ্ছে যে কোনো বাইরের কোনো প্রাণী ঢোকার কোনো সম্ভাবনা নেই। তো এটা আমার আম্মু আব্বুকে দেখাই। তো আসলে আব্বু অনেক স্ট্রং, তারপর আব্বু এই রক্তগুলো দেখে ঘটনা শেয়ার করে। বাট আমার সাথে আসলে টুকটাক এই অনেকগুলো ঘটনা ঘটেছে, আমি কেন শেয়ার করব না, করতেই পারি। তো সত্যি কথা বলতে এগুলো বাস্তব ঘটনা, এগুলো যারা আসলে ফেস করে তারাই বুঝে ওই সিচুয়েশনটা তাদের মধ্যে কেমন থাকে বা কি অবস্থা তারা যায়। আমি এখনো আমার প্রত্যেকটা ঘটনার সিচুয়েশন, ইভেন যে জিনিসগুলো আমি চোখে দেখেছি এগুলো এখন আমার চোখের মধ্যে ভাসে। তো এই হচ্ছে আমার ঘটনাগুলো। যদি ভালো লাগে অডিয়েন্সকে, লিসনার্সদেরকে শোনাবেন। আর আমি জানি না আমি কথা গুছিয়ে বলতে পারি কিনা, তবে চেষ্টা করেছি গুছিয়ে বলার। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং আরেকটা কথা বলি, আমার নানা এবং আমার আব্বুর সাথেও ছোটবেলায় অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি জানি। যদি আমার ঘটনাটা সিলেক্ট হয়, আপনাদের ভালো লাগে, আপনারা শোনাবেন। তারপর হচ্ছে যে আমি ইনশাল্লাহ তাদের ঘটনাগুলো আপনাদেরকে পাঠাবো। ততদিন পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করি সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন। আমি কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী অডিও ক্লিপটিতে যেতে চাই। ঘটনা জমে উঠেছে, রাতও গভীর হতে শুরু করেছে। আশা করছি প্রতিটা মুহূর্ত কাটছে ভূত.com-এর সাথে ভয়াবহ আনন্দে। আমরা এইভাবে আনন্দ দিয়ে যেতে চাই। আর আপনারাও যদি ঘটনা পাঠান তাহলে দারুণ দারুণ সব এপিসোড আসছে সামনে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন আমাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় করে। লোকটি ছিল একজন মসজিদের ইমাম এবং সে ফজরের নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিল। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে সন্ধ্যা 6টায় সে মাগরিবের আজানের সময় যখন বেরিয়েছিল, এবং আর ওই মুয়াজ্জিন যাচ্ছিল ফজরের নামাজ পড়াতে, অর্থাৎ কতগুলো সময় মাঝখানে চলে গেছে। কিন্তু তার বাসার মানুষ মনে করেছিলেন যে তিনি তার বোনের বাসায় গেছেন, এবং বোনের বাসার মানুষ মনে করেছিল যে তিনি বাসায় চলে গেছেন, কারণ সে হয় বাসায় ফিরতো অথবা বোনের বাসায় যেত। তো কেউই তেমন চিন্তা করেনি। তো ঘটনার শুরুতে যখন বলে নিয়েছিলাম, এই কারণটার জন্যই আমি তখন এক্সপ্লেন করেছিলাম। তো রানা ভাই লোকটিকে দেখে পুরো ঘটনা বলে এবং লোকটি বুঝতে পারে যে তার সঙ্গে কি হয়েছিল। তখন নানা ভাইকে লোকটি বাসায় পৌঁছে দেয় এবং নানা ভাই পুরো ঘটনাটি সবাইকে খুলে বলে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Booth.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন, আমাদের ইউটিউব চ্যানেল rjrussellbooth.com। আমরা সবসময় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভূত.com-এর কাজই হচ্ছে আমাদের আনন্দ দেওয়া। আর এখন মানে আমরা সেই রোজার আগে থেকেই বলে আসছিলাম, ঈদের বেশ কাছাকাছি, এই সময় মানুষের ব্যস্ততা বাড়ে, মানুষ
আমাদের মানে জীবনে কতগুলো জিনিস যুক্ত হয় 15 রোজার পর থেকে, সেটা হচ্ছে শপিং এখন সারতেই হবে। একেবারে শেষ সময়ে চলে এসেছি আমরা। আমাদের টিকিট কাটতেই হবে যদি আমরা আপনজনের সাথে দেখা করতে চাই। সাধারণত ঢাকা শহরটা এই সময় ফাঁকা হয়ে যায় এবং আরও কাছের ব্যস্ততা বাড়ে। অফিসের কাজ গুছিয়ে নেওয়া, ছুটিটা কিভাবে মানে মিলিয়ে নেওয়া যায়, সবার আকাঙ্ক্ষা থাকে যে আপনি যখন গ্রামের বাড়ি যাচ্ছেন তখন একটু বেশি সময় থাকবেন। সবকিছু মিলে একটা ব্যস্ত সময়। এর মধ্যে যদি কিছুটা সময় আমাদের জন্য হয় তাহলে ঘটনা পাঠিয়ে দেবেন, আমরা খুবই খুশি হব এবং আপনার ঘটনা অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা। তার নানা ভাইকে তার মামা বলছে যে মহিবুর অনেক রাত হয়ে গেছে, তুমি থেকে যাও, তুমি কালকে সকালে যাও। কিন্তু আমার নানা ভাই বলছে যে না মামা, আমাকে যেতে হবে। তো নানা ভাই মানে তার মামার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর উনি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরবেন সেই রাস্তাটা খুব খোলা মাঠ, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, শুধু গাছপালা। তো আমার নানা ভাই সবসময় সাথে সিগারেট রাখতেন। তো নানা ভাই যখন বাড়ি পথে আসতেছিলেন তখন উনি দেখেন কি আশেপাশে মানে ঘোড়া, আমরা জানি যে কালো ঘোড়া আছে, সাদা ঘোড়া আছে, একটু ব্রাউন কালারের মধ্যেও এরকম ঘোড়া আছে, কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘোড়া, মানে যে ধরনের ঘোড়া কোনোদিনও এক্সিস্ট করে না। মানে লাইফে তো কেউ কখনো নীল ঘোড়া দেখবে না বা সবুজ কালারের ঘোড়া তো দেখবে না। তো এই ধরনের অদ্ভুত অদ্ভুত কালারের ঘোড়াগুলো দেখতেছিলেন। আর দেখতেছিলেন ঘোড়ার উপরে কে জানি নাচতেছিল। তো আমার নানা ভাই ছিল খুব সাহসী। আমার নানা ভাই কিন্তু কোনো ভয় পাননি। উনি ওনার যে লুঙ্গিটা ওটা একটু ঝাড়া দিয়ে মানে উল্টা করে পড়ছে, মানে যেভাবে যে অবস্থায় ছিল লুঙ্গিটা পরা, তো ওইটা একটু মানে উল্টা করে মানে পড়ছেন একটু। তো আর উনি সিগারেটটা জ্বালাইছেন। আর যেগুলা দেখছেন যে ঘোড়ার উপরে যে কেউ নাচতেছিল ওইটা আসলে ছিল পরী। আর যে ঘোড়াগুলো উনি দেখতেছিলেন ওগুলার হয়েছিল জিন। তো উনি কোনো ভয় না পেয়ে উনি সিগারেটটা জ্বালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন। বাসায় আসার পর উনি আমার দিদিমণি মানে ওনার স্ত্রীকে মানে আমার নানুকে বলছে যে আমাকে গরম পানি দাও। তো দিদিমণি তরকারির পাতিলে গরম পানি করছেন, করার পর আমার নানা ভাই গোসল করছে। গোসল করার পর ওই দিন আবার মাছ ভাজা হয়েছিল, কিন্তু আমার নানা ভাই মাছ ভাজা খাননি, উনি গোসল করে ঘুমিয়ে পড়ছেন। আর ওই দিন যদি উনি রাত্রিবেলা মাছ ভাজা খেতেন তাহলে ওনার ঘাট মোটকে দেওয়া হতো। তো এটাই ছিল স্টোরি। আমার কাছে আরো অনেক স্টোরি আছে। তো এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো স্টোরি পাঠিয়েছি। আমি জানি না আমি কতটুকু গুছিয়ে বলছি। তো এটাই স্টোরি। আমার কাছে আমার বাবাকে নিয়ে আমার মাকে নিয়ে অনেক স্টোরি আছে। আমি এগুলো চেষ্টা করবো আস্তে ধীরে পাঠানোর। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 1:30 হবে বা পরবর্তীতে এসে সমস্যা করবে ওটা কোনো হয় নাই। তো 2-3 দিন দাদার একটু জ্বর ছিল, জ্বর থাকার পরে আস্তে আস্তে চিকিৎসা হওয়ার পর ঠিক হয়ে গেছে। তারপর থেকে আর কোনোদিন দাদা আখের ক্ষেত্রে পাহারা দেওয়ার মতো সাহস করে নাই বা কখনো বলেও নাই যে এই কাজ করবে। সো এই ছিল রাসেল ভাই আমার দাদির মুখে শোনা আমার দাদার একটি ঘটনা। তো জানি না ঘটনাটি কেমন লাগছে আপনাদের। ঘটনার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বুদ্ধটকমে পাঠানো এটাই আমার ফার্স্ট ঘটনা। তো আশা করি ভালো লাগলে রাসেল ভাই সবাইকে শোনাবেন। সকল লিসেনার্স এবং সকল বুদ্ধটকমের মডারেটরদের জন্য আমার প্রাণঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। বুদ্ধটকম দীর্ঘজীবী হোক এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell.
আসসালামু আলাইকুম। তাকে বলল যে আপনার ছেলে অনেক ভয় পেয়েছে, কিন্তু কিভাবে ভয় পেয়েছে, কি দেখেছে সেটা সে বলে নাই। বলল যে অনেক ভয় পেয়েছে, ওকে একটু গা ঝাড়িয়ে দেন আর ওর গা মুছে দেন, দিয়ে ওকে আপনার কাছে রাখেন। তো সেই রাত্রে আমার দাদু আর পরবর্তীতে ওই গরুর গাড়ির নিচে থাকে নাই, সে আমাদের বাড়িতে এসে তার নিজের রুমে ঘুমিয়েছে। পরের দিন আমার দাদু আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। তখন ইমাম সাহেব বলে, হতে পারে যে আপনাদের ওই তাল গাছে জিনের বসবাস আছে, যার কারণে ওই সময়ে জিনগুলা অন্য স্থান থেকে ওই তাল গাছে ফিরছিল। তখন ওই ছেলেটা ওই অবস্থায় ওদেরকে দেখতে পায়। তো রাসেল ভাইয়া, এই ছিল আমার ঘটনাটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভূত.com-এর সকল লিসেনারদের সাথে শেয়ার করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দোয়া করি ভূত.com-এর এই শোটি যেন রাসেল ভাইয়ের হাত ধরে আরো অনেক বড় হয় এবং দীর্ঘদিন আমাদের মাঝে থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী এপিসোড ঈদের আরও কাছাকাছি আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। এবারের এপিসোডে ম্যাক্সিমাম ঘটনাগুলোই কিন্তু হচ্ছে মানে কি বলবো, যে এমন কিছু রিলেটেড যে মাছ ধরা, এবং প্রত্যেকটা ঘটনার শেষের দিকেই পরিণতিটা খুব ভয়াবহ। আমরা এরকম পরিণতি চাই না। সবাই দোয়া করবেন যে ঘটনা আসুক কিন্তু কেউ যেন এইরকম বিপদে না পড়ে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে ফেসবুকে লিখুন, আমাদের জানিয়ে দিন, খুব খুশি হব। আজকের সময় শেষ, কিন্তু ফিরে আসবো আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।